হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্টাডি ইন মেন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই আপনারা যারাই আমাদের ভিডিও রেগুলারলি দেখেন বা এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে স্টাডি ইন মিনের পক্ষ থেকে জানাই বাংলা শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনাদের এই নতুন বছরটা খুব ভালো কাটবে, আপনাদের সকলের মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে। এই পজিটিভ নোট নিয়ে এই ভিডিওটা আমরা আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি, যেখানে আপনারা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন, ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা, আপনাদের জন্য একটা সুখবর কিন্তু চলে এসছে। একটা সুখবর চলে এসছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 9ই এপ্রিল, আজকে হচ্ছে 14ই এপ্রিল, গত 9 তারিখ কর্মচারীদের পক্ষে একটা দুর্দান্ত রায় দিয়ে একটা ইতিহাস কিন্তু সৃষ্টি করেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, যেটা আপনাদের সকলের যারা বিভিন্ন দপ্তরে কর্মচারীরা আছেন আপনাদের কিন্তু জেনে রাখা জরুরি। ইন ডিটেলসে এই ভিডিওতে আমরা বলে দেব। আর আরও যদি আপনারা কিছু জানতে চান, নিচে কমেন্ট সেকশনে আপনারা লিখবেন বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা 6033157164 আপনারা জানাবেন কি জানতে চান বা এটার ফিউচার এক্সপেক্টস কী আছে, সব কিছু আমরা আরেকটা ভিডিওতে আপনাদের বলে দেব, ঠিক আছে? সো ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, চাকরি প্রত্যাশী তোমরা যারা জব এক্সপিরিয়েন্স আছো, ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা গুড নিউজ আমরা বলে দেই। সকালেই আমরা ভিডিও করে জানিয়েছিলাম বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে বেস্ট ডিসকাউন্ট অফার এখন চালু আছে বা অ্যাক্টিভ আছে। যেই ডিসকাউন্ট অফারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার, ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল MPW রিক্রুটমেন্ট হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCP A গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস JRBT ইন্টারভিউর প্রিপারেশনের নোট, সব কিছু তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্ট অফারে বিকজ অফ বেঙ্গলি নিউ ইয়ার 2026। সো তোমরা যদি এই ডিসকাউন্টের পুরো ফায়দা উঠাতে চাও আর নোটসগুলো আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন কি করে আমাদের সাথে যোগাযোগ করবে? আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের মোবাইলে সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। আমাদের নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। হোয়াটসঅ্যাপে সার্চ করো, মোবাইল নাম্বারটা প্রথমে সেভ করো, হোয়াটসঅ্যাপে সার্চ করে একটা মেসেজ করো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। দেখুন, এই যে কেসটার আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই কেসটা কিন্তু ডিসপোজ হয়ে গেছে। ডিসপোজড মানে শেষ, এটার আর কোনো হিয়ারিং হবে না। ফাইনাল যেই অর্ডার বা জাজমেন্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। এই অর্ডারটা কিসের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, কোন কেসের? এই কেসটা করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের এগেনস্টে। কারণ কেন? এই কেসটার একটাই রিজন হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন 60 বছর অবধি কাজ করার পর, এদের গ্র্যাচুইটি দিচ্ছিল না গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গ্র্যাচুইটি হচ্ছে একটা টোকেন অফ থ্যাঙ্কস আপনারা বলতে পারেন, নিশ্চয়ই জানেন কারণ আপনারা চাকরি করেন। অনেক বছর ত্রিপুরা সরকার বা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করার পর এমপ্লয়ার থেকে, মানে সরকারের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় ফর দেয়ার রিলেন্টলেস সার্ভিস ফর দ্য গভর্নমেন্ট, যেটা যে রেগুলার কর্মচারী আছেন, ত্রিপুরার সরকারি কর্মচারী পেনশনে যাওয়ার সময় গ্র্যাচুইটির অ্যামাউন্টটা কিন্তু পায়। সো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা রিটায়ারমেন্টে গেলে আফটার গিভিং সার্ভিস আপ টু 60 ইয়ার্স অফ এজ ওনাদের গ্র্যাচুইটি দেওয়ার যে প্রথা ত্রিপুরাতে কিন্তু ছিল না। এটার এগেনস্টেই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে একটা কিন্তু মামলা করা হয়। এই মামলাটা শুধুমাত্র যারা মামলা করেছে ওনাদের পক্ষে না, এটার যে রায়টা আগামী দিনে আপনারা যারাই অঙ্গনওয়াড়ি, বিভিন্ন অঙ্গনওয়াড়িতে কর্মী ও সহায়িকা পদে নিযুক্ত হবেন, আপনাদের রিটায়ারমেন্টের পরে আপনাদের সকলের
জন্য কিন্তু এফেক্টিভ হবে। আর এই মামলার যে রায়টা সেটা কিন্তু একটা নজির হয়ে থাকবে আগামী যত বছর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা কোনো কিছু থেকে বঞ্চিত হবেন, গ্র্যাচুইটি পাওয়ার থেকে যদি বঞ্চিত করা হয় কাউকে, এই রায়ের রেফারেন্স এনে আপনারা কিন্তু একটা পিটিশন কিন্তু দাখিল করতে পারবেন হাইকোর্ট অফ ত্রিপুরাতে। ঐতিহাসিক জাজমেন্ট দিয়ে দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, তার জন্য আপনাদের সকলের কিন্তু এটা জেনে রাখা জরুরি। ঠিক আছে, বাংলা নববর্ষের আগেই এই জাজমেন্টটা দিয়ে ত্রিপুরা হাইকোর্ট বুঝিয়ে দিয়েছেন যে কর্মচারীদের পক্ষে বা কর্মচারীদের পাশে হাইকোর্ট কিন্তু সবসময় কিন্তু আছে। ঠিক আছে, কেসটা হচ্ছে রিট আপিলটা এখানে করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কিসের এগেনস্টে? একটা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ছিল সেটার এগেনস্টে। ঠিক আছে, এই আপিলটা করা হয়েছে বেসিক্যালি স্টেট অফ ত্রিপুরা বা সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর, সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। ঠিক আছে, রেসপন্ডেন্ট এখানে হচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার, মানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা, যিনারা আইসিডিএস স্কিমের আন্ডারে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে, কেন্দ্রতে ওনারা কিন্তু কাজ করেছেন। মামলাটা হচ্ছে কি, যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টলি রিফিউজ করে দিয়েছে, মানা করে দিয়েছে যে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি দিতে পারবো না। ঠিক আছে, অরিজিনালি কি হয়েছে আপনারা দেখে রাখুন, ভালো করে বুঝে রাখবেন। ঠিক আছে, অরিজিনালি যিনারা এই কেসটা বেসিক্যালি সিঙ্গেল যে বেঞ্চে প্রথম তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাই করেছেন, সেই জাজমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা অ্যাপিল করেছে, যেটার ফাইনাল রায় কিন্তু বেরিয়ে গেছে 9 এপ্রিল। অরিজিনালি অঙ্গনওয়াড়ি কর্মীরা বহু বছর ধরে, ফর মেনি ইয়ার্স দে ওয়ার্কড আন্ডার সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ওনারা সবাই 60 বছর কাজ করার পর রিটায়ারমেন্টে ওনারা কিন্তু গেছেন। ঠিক আছে, স্পেসিফিক্যালি 2021 থেকে 23-এর মধ্যে সবাই মিলে ওনারা কিন্তু কেসটা করেছেন। রিটায়ারমেন্টের পরে ওনারা দুটো জিনিস চেয়েছেন গভর্নমেন্টের থেকে, একটা হচ্ছে গ্র্যাচুইটি, রিটায়ারমেন্ট বেনিফিট ও অন্যান্য বেশ কিছু বেনিফিট। গভর্নমেন্ট ডাইরেক্টলি বলে দিয়েছে গ্র্যাচুইটি আমরা দিতে পারবো না। ঠিক আছে, গভর্নমেন্ট কেন বলেছে যে গ্র্যাচুইটি দিতে পারবো না সেটা আপনারা জেনে রাখুন। গভর্নমেন্ট বলেছেন যে আপনারা কোনো কর্মচারী না, গভর্নমেন্টের পক্ষ থেকে এটাই বলা হয়েছে, ইউ আর নট এমপ্লয়িজ, আপনারা শুধুমাত্র অনারারি ওয়ার্কার্স, আপনাদেরকে অনারারিয়াম দেওয়া হয়, আপনারা স্যালারি পান না। এটা হচ্ছে সবচেয়ে বড় যে রিজনটা দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আর ওনারা আরও বলেছেন নাম্বার 2, যে আমরা আপনাদেরকে 750 টাকা বা 500 টাকা মান্থলি পেনশন বা এককালীন 50,000 টাকা বা 30,000 টাকা কিন্তু দিয়ে থাকি আপনাদের রিটায়ারমেন্টে যাওয়ার পর। সো আমাদের আর গ্র্যাচুইটি দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না, এইরকমই কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। ঠিক আছে, তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা গেছে সিঙ্গেল যে বেঞ্চ আছে, মানে একজন জাজ হিয়ারিং করবে হাইকোর্ট অফ ত্রিপুরাতে। জেনারেলি এভাবেই যাওয়া হয়, সিঙ্গেল বেঞ্চে অ্যাপিল করা হয়, তারপর যদি কেউ স্যাটিসফাই না থাকে ডিভিশন বেঞ্চে যায়, যেখানে সিঙ্গেল বেঞ্চ থেকে বড় হয়, মানে অধিক জাজ কিন্তু একটা কেসকে কিন্তু শুনে। ঠিক আছে, সো কোর্টে গেছে সিঙ্গেল জাজ। কোর্টে গিয়ে প্রথমবার আমরা বলছি কি, সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা এসেছিল ওনাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে, যে ওনাদেরকে বলা হয়েছে যে না আমরা গ্র্যাচুইটি দিতে পারবো না। ওনারা গেলেন সিঙ্গেল জাজের বেঞ্চে, কেসটা উঠলো শুনানির জন্য। ওয়ার্কার্সরা বললেন যে আমরা রিয়েল ওয়ার্কার্স, আমরা কোনো ভলেন্টিয়ার না, আমরা গ্র্যাচুইটি পাবো নিয়ম অনুসারে। ওনারা সুপ্রিম কোর্টের একটা কেস আছে, আগের একটা জাজমেন্ট। ঠিক আছে, কেসটা হচ্ছে মানিবেন কেস, আপনারা পড়ে নিতে পারেন, মানিবেন MANIBEN, মানিবেন কেস 2022-এর। এটাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্র্যাচুইটি কিন্তু পেতে পারে। ঠিক আছে, গ্র্যাচুইটি পেতে পারে। এই কেসটার রেফারেন্স টেনে সেখানে কিন্তু আর্গুমেন্ট করা হয়েছে। তারপর তার ফলস্বরূপ কি হয়েছে, সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট এলো, বলল যে অঙ্গনওয়াড়ি কর্মীরাও এমপ্লয়িজ, দে আর অলসো এমপ্লয়িজ। ঠিক আছে, আর অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো, কেন্দ্রগুলো, সেগুলো হচ্ছে অ্যাস্টাবলিশমেন্ট একটা। ঠিক আছে, তো যেহেতু অ্যাস্টাবলিশমেন্ট আর ওনারা যেহেতু এমপ্লয়িজ, তার জন্য যেই গ্র্যাচুইটি অ্যাক্ট আছে 1972 সনের, সেটা ওনাদের জন্য কিন্তু কার্যকরী হবে। সো কোর্ট বলেছে তুমি গ্র্যাচুইটি দাও। কোর্ট বলেছে 7% ইন্টারেস্ট
বাবদ গ্র্যাচুইটি দাও সমস্ত এই রিটায়ার্ড অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা এই কেসটা করেছে। সো অটোমেটিক্যালি যেটা আমরা দেখেছি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু আপিল করে, যতটুকু পর্যন্ত সম্ভব ওনারা কিন্তু আপিল করে আপ টু সুপ্রিম কোর্ট। সো এই জায়গায় ওনারা আপিল করেছেন কোথায়? ডিভিশন বেঞ্চে ওনারা কিন্তু আপিলটা করেছেন। গভর্নমেন্ট এই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে বলেছেন ওয়ার্কার্সরা কর্মচারী না, অঙ্গনওয়াড়ি কর্মীরা কর্মচারী না, ওনারা অনারেরিয়াম পান, ওনারা স্যালারি বা ওয়েজেস ওনারা পান না। আর প্রত্যেকটা সেন্টারে 2 জন ওয়ার্কার থাকে, আর আইন অনুযায়ী একটা কিছুকে এস্টাবলিশমেন্ট বলতে মিনিমাম 10 জন এমপ্লয়ি বলতে হয়। ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের যে কেসটা মানি ব্যান কেস, সেটা গুজরাটের ক্ষেত্রে ছিল, ত্রিপুরার জন্য না। আর এটাও বলেছেন এই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা যদি ইমপ্লিমেন্ট করতে হয়, হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন চলে আসবে, আর্থিক অনেক বোঝা হয়ে যাবে ত্রিপুরা সরকারের উপরে। ডিভিশন বেঞ্চে এগুলো কিন্তু বলা হয়েছে। সো এগুলো বলার পরেও কোনো কিছু লাভ হয়নি। ফাইনালি 9 এপ্রিল 2026 আপনারা দেখতে পাচ্ছেন কেস ডিসপোজড। ঠিক আছে, কেস ডিসপোজড কিন্তু আছে 9 এপ্রিল। 9th এপ্রিলের এই জাজমেন্টটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। জাজমেন্টটা দিয়ে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ডিভিশন বেঞ্চ ওনারা 2026-এ 9 এপ্রিল এই মাসে ওনারা বলেছেন, নাম্বার 1 ভালো করে বুঝে রাখবে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানেই শুধু কোনো একটা স্টেটের জাজমেন্ট না, সবখানে এটা অ্যাপ্লিকেবল হবে। আন্ডার কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 141 সুপ্রিম কোর্টের ডিসিশনগুলো, কোনো একটা রাজ্যের কোনো ডিসিশন হলেও সিমিলার জিনিস অন্য রাজ্যেও কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন অনুযায়ী কিন্তু মানতে হবে। সো ত্রিপুরার অবশ্যই কিন্তু মানি ব্যান কেসটা কিন্তু মেনে চলতে হবে, সেই জাজমেন্টে যেটা বলা হয়েছে সেটা। বুঝতে পেরেছেন? আমরা যতটুকু সম্ভব আপনাদের সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি। দেখুন, কোর্টের জাজমেন্টগুলোর মিনিং বোঝা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, কারণ বিকজ অফ দ্য ডিফিকাল্ট ল রিলেটেড টার্মস, কিন্তু আমরা যতটুকু সম্ভব স্টাডি করে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি। কিছু না বুঝলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, একটা তো বললাম যে সুপ্রিম কোর্টের যে 2022-এর মানি ব্যান কেসটা সমস্ত স্টেটের মানতে হবে ইনক্লুডিং ত্রিপুরা, অ্যাজ পার আর্টিকেল 141 অফ আওয়ার কনস্টিটিউশন। নাম্বার 2 বলেছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা AWW ওনারাও এমপ্লয়িজ, ওনারাও কর্মচারী, ওনাদেরকে অনারারি বললেও রিয়েলিটি ম্যাটার করে, শুধু নাম না। রিয়েলিটিতে ওনারা কি, ওনারা রিয়েল কাজ করেন গ্রাউন্ড লেভেলে। সো ওনারাও কর্মচারী। এটা কিন্তু হাইকোর্টের 9 এপ্রিলের জাজমেন্টে বলা হয়েছে। ঠিক আছে। নাম্বার 3 ওনারা বলেছেন যে তুমি যদি অনারারিয়াম যদি দাও, এটাও ওয়েজেসই ধরা হয়, মানে স্যালারি ধরা হয়। দেখুন, যেমন আছে আপনাদের মানে SPO বা বিভিন্ন যেই পোস্টগুলো আছে যেখানে অনারারিয়াম দেওয়া হয়, অনারারিয়াম। ঠিক আছে। সো আপনারা কিন্তু সকলে এই কেসের জাজমেন্টটার রেসপেক্টে আপনাদের যদি গ্র্যাচুইটি না দেওয়া হয়, ফিউচারে পেনশনে যাওয়ার পর আপনারা কিন্তু আপিল করতে পারবেন হাইকোর্ট অফ ত্রিপুরাতে। তার জন্য যেহেতু এটা একটা বড় ডিসিশন, আমাদের কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া জরুরি। আপনাদের থেকে একটা জিনিস চাই, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। সমস্ত ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন কর্মচারী আছেন বা পেনশনার আছেন, সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। এত বড় একটা হিস্টোরিক জাজমেন্টের ব্যাপারে সবার যাতে নলেজ থাকে। ঠিক আছে। সো কোর্ট বলেছে অনারারিয়াম মানেই হচ্ছে স্যালারি, শুধু নামে অনারারিয়াম বললেই হবে না। নামে অনারারিয়াম বললেই ওনারা যে রিয়েল লেভেল ফিল্ডে কাজ করেন সেটাকে আপনারা ইগনোর করতে পারবেন না। অনারারিয়াম হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ওনারা যে রিয়েল লেভেলে কাজ করছেন গ্রাউন্ড লেভেলে, সেটার জন্যই কিন্তু আপনারা দিচ্ছেন। সো অনারারিয়াম মানেই হচ্ছে ওয়েজেস বা স্যালারি। ঠিক আছে। তারপর নাম্বার 4 অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ওনাদের জাজমেন্টে বলেছেন যে অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে অ্যাস্টাবলিশমেন্ট, একটা প্রতিষ্ঠান এটা। ঠিক আছে। গভর্নমেন্ট আর্গুমেন্ট করেছিল যে প্রত্যেকটা সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে 2 জন করে অঙ্গনওয়াড়ি কর্মী থাকে, কিন্তু কোর্ট বলেছে আপনাদের এই ধারণাটা ভুল। কোর্ট বলেছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি মানে যে কেন্দ্রগুলো সবগুলো মিলে একটা বড় সিস্টেম হয়ে যায় গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে।
সো অবভিয়াসলি সবগুলো কেন্দ্র মিলে যদি আপনারা হিসেব করেন, নাম্বার অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইজ বিগার দেন 10। সো এই ল কার্যকরী হবে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এগুলো কিন্তু 9 এপ্রিলের জাজমেন্টের কপি থেকে পড়ে পড়ে আমরা কিন্তু আপনাদের বলছি, ঠিক আছে? আর নাম্বার 5, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছেন অঙ্গনওয়াড়ির যেই সিস্টেমটা, এটাও কিন্তু আইনের একটা পার্ট। ইট ইজ এ পার্ট অফ ল, ইট ইজ এ পার্ট অফ ল কিন্তু বলেছেন। কোর্ট বলেছেন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো শুধুমাত্র কোনো স্কিম না, এগুলো আইনেরই পার্ট, জাস্ট লাইক রাইট টু এডুকেশন অ্যাক্ট বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। সো অফিসিয়ালি এটাও বলা যায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কি, দিস আর গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, সরকারি প্রতিষ্ঠান, কোর্ট কিন্তু বলেছে, ঠিক আছে? তারপর নাম্বার 6, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের ফিক্সড পের যে পলিসির কেসটা চলছে সুপ্রিম কোর্টে এসএলপি, সেই জায়গাতেও হাইকোর্টে যখন কেসটা ছিল তখনও কিন্তু ওনারা বলেছেন যে ফাইন্যান্সিয়াল বার্ডেনের কথা যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলেছে যে এই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করলে আমাদের উপর অনেক আর্থিক বোঝা চলে আসবে, সেটাকেও অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 9 এপ্রিলে জাজমেন্টে রিজেক্ট করে দিয়েছেন। গভর্নমেন্ট বলেছিল টু কস্টলি টু ইমপ্লিমেন্ট। কোর্ট বলেছে যদি আইন আমাদেরকে কোনো অধিকার দেয়, সো গভর্নমেন্টের অবশ্যই সেই অধিকারটা থেকে বঞ্চিত করার কাউকে গভর্নমেন্টের কোনো অধিকার নেই। গভর্নমেন্ট মাস্ট পে দেয়ার ডিউজ, কারণ ল বা আইন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই অধিকারটা দিয়েছে। মানি বা টাকা নেই সেটা কোনো এক্সকিউজ হতে পারে না, ডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? তারপর কি বলেছে জাজমেন্টে? নাম্বার 7 বলেছেন এই যে গ্র্যাচুইটির যে আইন আছে, দিস আর ফর সোশিয়াল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তার জন্য, ঠিক আছে? সো অবশ্যই যেহেতু সামাজিক নিরাপত্তার জন্য, আর যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীরাও এমপ্লয়িজ, দে আর অলসো গেটিং ওয়েজেস, শুধু নামটা হচ্ছে অনারারিয়াম, তার জন্য ওনাদেরকেও কিন্তু এটা দিতে হবে, ওনারাও সেটা পাওয়ার অধিকারী। ফাইনাল ডিসিশন দিয়েছে ডিভিশন বেঞ্চ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 9 এপ্রিল। সেই অঙ্গনওয়াড়ি কর্মীরা যাদের সিঙ্গেল বেঞ্চে ওনাদের পক্ষে রায় দিয়েছিল, সেটার এগেনস্টে রিট আপিল করলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটার ডিসপোজ হয়ে গেছে। ফাইনাল অর্ডারে হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছে যে গ্র্যাচুইটি দিতেই হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। এখানে অ্যাকচুয়ালি অঙ্গনওয়াড়ি কর্মীরা কেসটা করেছেন, সো আমরা অঙ্গনওয়াড়ি কর্মীই বলবো, কিন্তু দিস আর নট লিমিটেড। যেই চাকরি আছে, যেখানে অনারারিয়াম আছে ত্রিপুরায়, এই কেসের রেফারেন্সটা টেনে কিন্তু পরবর্তী যেখানেই বঞ্চিত করা হবে অনারারিয়াম বেসড কর্মচারীদের, সেখানে কিন্তু আপনারা কিন্তু এটা রেফারেন্স টেনে কিন্তু আপনারা আর্গুমেন্ট করতে পারেন। আপনাদের মানে আপনারা যেই অ্যাডভোকেট আপনারা যাদের সাথে কথা বলবেন, ওরা কিন্তু আর্গুমেন্ট করতে পারে। এই জাজমেন্টটা একটা বেস হয়ে গেল, একটা স্ট্রং ফাউন্ডেশন হয়ে গেল ত্রিপুরার সরকারি কর্মচারীদের ইতিহাসে। একটা হচ্ছে ফিক্সড পে কেস, আর একটা হচ্ছে এই গ্র্যাচুইটির এই অর্ডারটা। এর মানে ক্লিয়ারলি এই যে গভর্নমেন্ট বলেছে, হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছে গভর্নমেন্ট মাস্ট পে দ্য গ্র্যাচুইটি টু অল দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হু ডিড দিস কেস, ঠিক আছে? সমস্ত আপিল গভর্নমেন্টের খারিজ করা হলো। এটার মানে এই যে গভর্নমেন্ট হেরে গেছে, ওয়ার্কার্সরা জিতে গেছে, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মীরা ত্রিপুরায় এটার পর থেকে, এই জাজমেন্টের পর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও ত্রিপুরায় মানা হবে এরা এমপ্লয়িজ, জাস্ট লাইক আদার এমপ্লয়িজ আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? ওনারাও গ্র্যাচুইটি পাবেন, রিটায়ারমেন্টের পর ওনাদেরকেও কিন্তু গ্র্যাচুইটি পেমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে? সো আশা করি পুরো কেসটা আপনারা বুঝতে পেরেছেন। একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। এইবার কথা হচ্ছে গভর্নমেন্ট কি আদৌ এটা ইমপ্লিমেন্ট করবে কিনা। দেখুন, গভর্নমেন্টের কাছে এখন রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, কিন্তু যেতে হবে ওনাদের এসএলপি ফাইল করে, স্পেশাল লিভ পিটিশন আন্ডার আর্টিকেল 136। আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখেছি গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেই দেয়, ঠিক আছে? এসএলপি মানে হচ্ছে যে গভর্নমেন্ট আপিল করবে সুপ্রিম কোর্টকে যে আমাদেরকে প্লিজ অ্যালাউ করুন হাইকোর্টের এই জাজমেন্টটা চেঞ্জ করতে। এই এসএলপি অ্যাকসেপ্ট হবে কি না, বা সুপ্রিম কোর্ট কিন্তু দে আর নট বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট, মানে এটা অ্যাকসেপ্ট করতেই হবে সুপ্রিম কোর্টের উপর, এমন কোনো প্রেশার কিন্তু নেই।
সুপ্রিম কোর্ট প্রথমে ডিসাইড করবে যে আদৌ এই কেসটা অ্যাডমিশন করার জন্য যোগ্য কিনা। ঠিক আছে, নর্মালি আমরা দেখেছি কি 90 দিনের টাইমলাইন পাওয়া যায় জাজমেন্টের পর এসএলপি ফাইল করার জন্য সুপ্রিম কোর্টে। এখানে জাজমেন্ট ডেট হচ্ছে 9 এপ্রিল 2026। সো রাফলি তোমরা বলতে পারো জুলাই মাস 2026-এর মধ্যে 9 জুলাইয়ের মধ্যে গভর্নমেন্টের আপিল করতে হবে এসএলপি যদি গভর্নমেন্ট চায়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যদি এটা অ্যাকসেপ্টও করে, এখানে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট মানি ব্যান কেস গুজরাটের ক্ষেত্রে 2022-এর, সেটার রেফারেন্স এনে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা জাজমেন্টটা দিয়েছে। সেখানে গিয়ে এসএলপি ফাইল করলেও গভর্নমেন্টের সাকসেস পাওয়ার চান্সটা খুবই কম, শুধু একটু সময় নষ্ট হবে এতটুকুই। ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট অবশ্যই কিন্তু চেষ্টা করবে। কেন? কারণ হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন চলে আসবে, কারণ অনেক কর্মচারী বা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু ইনভলভড। ঠিক আছে, পসিবল আউটকাম কি হতে পারে? এসএলপি ডিসমিস হয়ে যেতে পারে বা এসএলপি অ্যাডমিট হতে পারে। সুপ্রিম কোর্ট পুরো কেসটা হিয়ার করবে, সুপ্রিম কোর্ট হিয়ার করে এটাকে আইদার রিভার্স করতে পারে বা মডিফাই করতে পারে বা হাইকোর্টের অর্ডারটাকে অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্ট করতে বলে দিতে পারে। ঠিক আছে, বা প্রথমেই কী করতে পারে, একটা স্টে অর্ডার দিয়ে দিতে পারে, যেটা 20 ফেব্রুয়ারি ফিক্সড পের যে এসএলপিটা ডায়েরি নাম্বার 7447-এ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু দিয়েছে। হাইকোর্ট অফ ত্রিপুরার 8 জানুয়ারি 2026-এর ফিক্সড পের জাজমেন্টটার উপরে স্টে অর্ডার কিন্তু এখনও কিন্তু আছে। ঠিক আছে, গভর্নমেন্ট অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে পারবে এসএলপি ফাইল করে, কিন্তু যেহেতু হাইকোর্টের অর্ডারটাও একটা এক্সিস্টিং সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মেনে দেওয়া হয়েছে, তার জন্য এই জায়গায় সুপ্রিম কোর্টে গিয়েও গভর্নমেন্টের সাকসেস পাওয়ার রেটটা কিন্তু খুবই কম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে দিলাম, আপনাদের সকলের জেনে রাখা জরুরি, কারণ এটা কর্মচারীদের বা অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বিরাট জয়, যেটা ওনারা পেয়েছেন। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ওনাদের পক্ষে জাজমেন্টটা দিয়েছেন। আশা করি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গেলেও কিছু সময় লাগলেও আশা করি এই হাইকোর্টের জাজমেন্টটা পুরোপুরি রিভার্স করে দিতে, রিভার্স কিন্তু করবে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সো কারণগুলো আমরা অলরেডি বলে দিয়েছি আপনাদের। আরও যদি আপনাদের বিশদ জানতে হয়, আপনারা ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস টাইপে লিখবেন রিট আপিল, ফাইলিং নাম্বার হচ্ছে 917/2024, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 83/2024 দিয়ে সার্চ করে অর্ডার কপিটা আছে সেটা পড়ে নিতে পারেন। এই দেখুন অর্ডার কপিটা আমরা কিন্তু দিয়ে রেখেছি। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, এটা অবশ্যই কিন্তু সকল কর্মচারীদের জন্য একটা গুড নিউজ। কারণ কোনো একটা সেকশনের কর্মচারীদের পক্ষে যখন কোনো রায় দেয়, সকলের আপনাদের কিন্তু জেনে রাখা কিন্তু জরুরি, কারণ এটার ফিউচারে কিন্তু শুধুমাত্র যারা কেসটা করেছে এদের জন্য না, বাকি একটা লার্জার সেকশন অফ এমপ্লয়িজদের জন্য কিন্তু বেনিফিট নিয়ে আসবে, তাই সকলের কিন্তু জেনে রাখা জরুরি। এইবার আমরা চলে যাচ্ছি আপনাদেরকে আরেকটা আপডেট দিতে ফিক্সড পের ইস্যুটা নিয়ে। বেশি কিছু বলবো না, কারণ ফিক্সড পের অলরেডি আমরা বহুবার ভিডিও বানিয়েছি। যেদিনই জাজমেন্ট হয় সেদিনই আমরা আপনাদের জাজমেন্টের পুরো এক্সপ্লেনেশন আপনাদের বলে দিই। দেখুন ফিক্সড পের এই জাজমেন্টটা আমরা অলরেডি আপনাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম, যে রেজিস্ট্রার স্টেজ, টেকনিক্যাল স্টেজটা ক্লিয়ার করে দিয়েছে। এবার নতুন একটা ডেট পড়েছে, যেটাই আপডেট। এই যে 7447/2026 যে এসএলপিটা ফাইল করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুপ্রিম কোর্টে, হাইকোর্ট অফ ত্রিপুরার 8 জানুয়ারির জাজমেন্টের এগেনস্টে, সেটার লাস্ট 2 এপ্রিল 2026-এ রেজিস্ট্রার টেকনিক্যাল স্টেজ কিন্তু ক্লিয়ার করে নিয়েছে। ডকুমেন্টেশন স্টেজ, সেখানে কিন্তু কোনো হিয়ারিং হয়নি। নেক্সট ডেটটা পড়েছিল 10 এপ্রিল, তারপর চলে গেল 27 এপ্রিল, এবার আবার চেঞ্জ হয়ে নতুন ডেট পড়লো 4 মে 2026। মানে এই মাসে আর কোনো হিয়ারিং হচ্ছে না। দেখুন এগুলো হচ্ছে কম্পিউটার জেনারেটেড, অনেক কিছু ফ্যাক্টর আছে, এই ডেটগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু এইবার এই জবেই হবে নেক্সট হিয়ারিংটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ নোটিশও ইস্যু করা হয়ে গেছে, রেসপন্ডেন্টরাও রিপ্লাই দিয়েছে। এখন কেসটা পরদিনই এডমিশন হিয়ারিংয়ের জন্য যাবে, মানে এসএলপিটা ফাইনালি অ্যাডমিট করা যায় কি না সেটা নিয়ে জাজেদের সামনে কিন্তু আর্গুমেন্ট কিন্তু হবে উভয় পক্ষ থেকে। কোর্ট নেক্সট দিনে ডিসাইড করবে ওয়েদার টু অ্যাডমিট দিস এসএলপি অর নট। সো আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। এটা একটা ছোট্ট আপডেট ফিক্সড পের ইস্যুর, আর অঙ্গনওয়াড়ি কর্মীদের আপডেটটা আমরা আপনাদের জানিয়ে দিলাম। এই সংক্রান্ত ফিক্সড পের ইস্যু বলুন বা কর্মচারীদের সমস্ত আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই ফিক্সড পের কেসেও নেক্সট কোনো আপডেট এলে আমরা সবার প্রথম আপনাদের কিন্তু জানিয়ে দেবো। শেয়ার কিন্তু করবেন ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই আপডেটগুলো জানতে পারে, যে চারপাশে কি চলছে সবার যাতে নলেজে যাতে থাকে। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের ডিসকাশন করে দিলাম আমরা। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন। আর চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা শুভ নববর্ষ 2026 উপলক্ষে
আমাদের থেকে বেস্ট কোয়ালিটি নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে নিয়ে পড়তে চাও দেন তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমরা তোমাদের সব কিছু ডিটেলসে বলে দেবো, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমাদের এই নাম্বারটা মোবাইলে সেভ করে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।